এনজিপি থেকে বেরিয়ে যাচ্ছি। এনজিপিতে আমাদের ট্রেন সময় মতো পৌঁছালেও আমাদের এনজিপি স্টেশন থেকে বেরোতে বেরোতে বেশ বেলা হয়ে গেল। গাড়ি খুঁজে বেরোতে বেরোতে প্রায় 2:30 বেজে গেল। এর আগে প্রায় বছর 3 আগে এনজিপি এসেছিলাম, তবে এখন এনজিপি স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। একদম চেহারাই গেছে পাল্টে, যার জন্যই এত দেরি হলো। শেষমেশ গাড়িতে উঠে রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। সুন্দর রাস্তা। বেঙ্গল সাফারি। যারা এই বেঙ্গল সাফারি প্ল্যান করবেন তারা কিন্তু অবশ্যই সোমবারটা বাদ রেখে করবেন। সপ্তাহের একমাত্র সোমবারই এই বেঙ্গল সাফারি বন্ধ থাকে। বেঙ্গল সাফারিকে বাদিকে রেখে ছুটে চললাম সেবকের দিকে। এই রাস্তাটা সত্যি অসাধারণ সুন্দর। যতবার আসি বারবার মনে হয় এই রাস্তা দিয়ে যেন বারবার করে যাই সেবক অব্দি, তারপর আবার করোনেশন ব্রিজ থেকে ফিরে আসি, আবার যাই, আবার ফিরে আসি। এই রাস্তাটাই কেমন যেন একটা মায়া সৃষ্টি করে। তবে যত দিন যাচ্ছে তত যেন রাস্তাটার দৈর্ঘ্য কমে আসছে মনে হচ্ছে। একই রাস্তায় বারবার গেলে সেই রাস্তাটা এক প্রকার চেনা হয়ে গিয়ে যেন ছোট হয়ে যায়। তবে রাস্তাটায় বারবার আসা যাওয়ার জন্য ছোট মনে হচ্ছে, নাকি শিলিগুড়ির নগরায়ণ রাস্তাটাকে সত্যি সত্যি দিনকে দিন ছোট করে দিচ্ছে, সেটা বরং আপনারাই বিচার করে দেখুন। ক্রমশ কমতে থাকা এই রাস্তার আজ যেটুকুনি অংশ অবশিষ্ট রয়েছে তার সৌন্দর্যও নেহাত কম নয়। অসাধারণ। এখন বেলা প্রায় 3টে বাজে। এখন গাড়ির একটু তেল পিপাসা পেয়েছে, তাই পেট্রোল পাম্পে বিরতি। তেল ভরার পর আমরা সেবকের খোলা ব্রিজের উপর দিয়ে ছুটে চললাম। এখানে একটু খেতে দাঁড়ানো হচ্ছে, অনেকে খিদে পেয়েছে তো দুপুরবেলা খাবে। সারা রাত ধরে জার্নির পর এখন ভাত খাওয়া হচ্ছে। কেমন এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক? আমি দেখতে পাবো তো ওটা? ঠিকঠাক। তাহলে রাজা কি বলছে? রাজা কেমন খাওয়া দাওয়া? দাদা মোটামুটি ভালো। মণিমানের মতো হয়েছে কি রান্নাটা? তাও ভালো হয়েছে। ঠিক আছে। শুরু করে দিলাম কিন্তু ঘুম পড়ে গেল। করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমরা সেবক কালীবাড়ি পেরিয়ে চলতে লাগলাম শিটংয়ের উদ্দেশ্যে। রাস্তার ডান দিক দিয়ে বয়ে চলা তিস্তার উপস্থিতি যেন এক প্রকার পাহাড়ের সান্নিধ্যকে ঘোষণা করছে। পাকদণ্ডী রাস্তায় ক্যামেরা ধরে রাখাটাই বেশ চ্যালেঞ্জের ব্যাপার। তবে এখনকার অ্যাকশন ক্যামেরাগুলোর অত্যন্ত ভালো স্টেবিলাইজেশন রাস্তার ঝাঁকুড়িকে কিন্তু ছবির মধ্যে আসতে দেয়নি। না হলে এত সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করেও খুব একটা লাভ হতো না। सामने में जो पहाड़ है ना अपोजिट में, उससे भी और ऊपर जाना है। वो तो थोड़ा देर बाद नीचे दिखेगा। আমরা একটু একটু করে উপরে উঠে আসছি। যে পাহাড়গুলোর উপর দিয়ে একটু আগেই আসছিলাম সেই পাহাড়গুলো এখন আসলে আমাদের রাস্তার নিচে। উপরে ওঠার সময় কিন্তু কানে যেন তালা লেগে আসে। আসলে এরকম হয় বায়ুচাপের পরিবর্তনের জন্য। এই সময় একবার দুবার ওই ফলস ঢোক গিলে নিলে ঠিক হয়ে যায়।
গাড়ির মধ্যে না বসে এভাবে দাঁড়িয়ে যেতে পারলেই বেশ লাগতো। সামনের মানুষটাই কিন্তু সবচেয়ে সুন্দর ভিউ পাচ্ছে, একদম 360 ডিগ্রি। আমাদের ড্রাইভারের নাম নিমা, আমরা সবাই নিমা জি বলে ডাকতাম। অত্যন্ত দক্ষ এবং খুব মিশুকে। বেড়ানোর ক্ষেত্রে তোমার গাড়ি কতটা আরামদায়ক, মানে ইনোভাতে করে যাচ্ছ না টাটা সুমোতে করে যাচ্ছ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চালাচ্ছেন কে। আসলে এই ড্রাইভার যদি ভালো হন তাহলে তোমার ট্যুর হবে একদম স্বাচ্ছন্দ্যে, সব জায়গা ঘোরা হবে বেশ সময় নিয়ে। আর যদি দুর্ভাগ্যবশত আপনার কপালে ব্যাকা টাইপের কোনো ড্রাইভার জোটে তাহলে তো ট্যুর মোটামুটি গেল। মানে ওই টাকার পর টাকা খরচ হয়ে যাবে, কিন্তু কোনো কিছুই সময় করে বেশ সুষ্ঠুভাবে আর দেখা হয়ে উঠবে না। আমরা ছিলাম সৌভাগ্যবান। আমাদের ড্রাইভার যিনি ছিলেন নিমাজি, তিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ। এখানে রাস্তাঘাট বেশ সুন্দর, অন্তত এখনো অবধি তো সুন্দরই দেখছি। জানি না সামনে কি অবস্থা, তবে রাস্তার সবটা যে ভালো পাবো না তা বলাই যায়, কারণ এখানে বৃষ্টির জল নামে রাস্তার উপর দিয়ে, তাই রাস্তা জায়গা বিশেষে খারাপ। মাস দুয়েক আগে এই রাস্তাতেই কলকাতার এক পরিবার গাড়ি দুর্ঘটনায় একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। गाड़ी तो फुटबॉल जैसा हो गया ना, गोल नीचे उतर। বৃষ্টি হলো, হিমপাত হলো, কিছু হবে না, আমি এই রাস্তা নিয়ে যাবো। पकड़ के रेडी है। 10 ग्राम 10 वहाँ ऊपर से गिरा था 10 ग्राम। बढ़िया पकड़ के यहाँ से गिरा था। রাস্তার যে অংশটা পেরিয়ে আসলাম সেই অংশেই ঘটেছিল সেই ভয়াবহ দুর্ঘটনা। আর এই রাস্তা পার হওয়ার সময় আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে সেই ঘটনাই বলছিলেন। এসে অনেকটা ছোটবেলায় ইঞ্জেকশন দেওয়ার সময় ডাক্তারদের গল্প বলার মতো, তবে এই গল্পটা মোটেই ভোলানোর জন্য না, বরং মনে করিয়ে দেওয়া যে কতটা সাবধানতার সঙ্গে পাহাড়ে চলা উচিত। আমাদের ড্রাইভার দাদার কথা মতো জয় শ্রীরাম বলতে বলতে এই বিপজ্জনক রাস্তাটা পার হয়ে গেলাম। বাপ রে বাপ, শান্তি। সূর্যি মামার লুকোচুরি খেলা দেখতে দেখতে ক্রমশ উপরে উঠে যাচ্ছি আমরা। এত জঙ্গল যে অন্ধকার হয়ে গেছে। দেখতে দেখতে আমরা লাট পাঞ্চার ঢুকে পড়লাম। ये सब जो घास दिखाई दे रहा है ना, हाँ हाँ, ये सब सिंकोना घास। सिंकोना प्लांटेशन। हाँ, सिंकोना प्लांटेशन। एक्विनाइन दवाई। हाँ हाँ हाँ, और डाड़ा में भी ये सब घास है, ये इसे छोड़ना नहीं है। दोनों ऊपर ऊपर नीचे। পৌঁছে গেলাম অহলদাড়া ভিউ পয়েন্ট। এখানে গাড়ি পার্কিং এর জন্য দাঁড়ানো হয়েছে টিকিট নিতে। রাস্তার দুধার দিয়ে সিংকোনা গাছ লাগানো হয়েছে, অসাধারণ সুন্দর দৃশ্য। শিটংয়ে বেড়াতে এসছে অথচ অহলধারা ভিউ পয়েন্ট দেখেনি এরকম পর্যটক কিন্তু একটাও নেই। অহলধারা আসলে একটি পাহাড়ের মাথায় অবস্থিত মোটামুটি সমতল এক ক্ষেত্র, যা থেকে পাশের অনুচ্চ পাহাড়গুলিকে 360 ভিউতে দেখা যায়। এখান থেকে শিলিগুড়ির বিস্তৃত সমতল ভূমিরও দেখা মেলে। আপনারা বায়োনোকুলার নিয়ে আসলে বেশ ভালো দেখতে পাবেন।
দেখতে পাবেন তিস্তা নদীর উপর ব্যারেজও। এটা ধরো, এটা ধরো, মামা ধরো, মামা ধরো। সেই এখানে একদম ইয়ে না, এটা হাত পা পাথর একদম স্লিপ। হাত ধরো, হাত ধরো, ধরো। পড়ে যাও। তোমার ভিডিও ছবি তুলছো একটা বাদে? কেমন জায়গা মনে হয়? আমরা অহলদারা ভিউ পয়েন্টে রয়েছে এখন। ওই জায়গাটা দেখো, ও ওটা দেখতে তুমি করতে যাবি ওখানে, ওই জায়গায় যাবি? এসব কি ওই জায়গায় যাবি নাকি? হ্যাঁ অহলদারা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। কেউ কেউ দেখা যাচ্ছে বায়নাকুলার দিয়ে দেখছে, কেউ কেউ বসে পড়েছে, বিশ্রাম নিচ্ছে অনেক হাঁটাহাঁটির পর। পটি করে ক্লান্ত হয়ে গেছে। এগুলো সব সিনকোনা প্ল্যান্টেশন হয়েছে অহলদারা ভিউ পয়েন্টে, আমরা দেখতে এসেছি। পুরোটাই সিনকোনা প্ল্যান্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আছে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে সিনকোনা গাছের পাতা কেমন হয়। এখান থেকে কুইনাইন ওষুধ তৈরি হয়। সিনকোনা গাছ, পুরোটাই সিনকোনা প্ল্যান্টেশন। আমরা যেখান দিয়ে এসেছি সেই রাস্তাতেও সিনকোনা প্ল্যান্টেশন ছিল। অহলদারা যেন ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা। আমরা অহলদারা থেকে বেরিয়ে যাচ্ছি, সিনকোনা প্ল্যান্টেশন দেখা যাচ্ছে, সিনকোনা গাছ, এগুলো সব দারুণ ভিউ পয়েন্ট ছিল অহলদারা। আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন। নামতিং পুকুরি, পুকুরি মানে এদের ভাষায় সেটা পুকুর, যদিও বা কোনো জলই নেই, বিন্দুমাত্র জল নেই আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে বর্ষা হলে জল হয়, বর্ষার জলে পুষ্ট। এই জায়গাটা জল থাকে, জল নেই এখানে। আমাদের গাড়ি উপরে দাঁড়িয়ে রয়েছে, আমরা গাড়ির দিকে চলে যাবো এবার। ছবি তুলে এসছে, উঠে পড়ছে গাড়িতে। নামতিং পুকুরি থেকে আমরা এখন চলেছি হোমস্টের পথে। লেপচা মনাস্ট্রি তার আগে একটু ঘুরে নেবো, পুরোনো মনাস্ট্রি, লেপচা মনাস্ট্রি ঘুরে হোমস্টের পথে। আসলে এখানে পুরো ভরসাটাই হচ্ছিল যিনি ড্রাইভার থাকেন তার উপর। আমরা কিছুই জানি না, না ঘোরালেও কিছু বুঝতে পারবো না। আমরা এখন চলেছি লেপচা মনাস্ট্রি, শিটংয়ের ওল্ডেস্ট মনাস্ট্রি এটা। আমাদের টিম আস্তে আস্তে করে আসছে। আমরা প্রবেশ করছি প্রায় 350 বছর পুরনো বৌদ্ধ মনাস্ট্রিতে। শিটং 1-এ থাম গ্রামের পাশে ঘায়েলতার অঞ্চলে অবস্থিত এই মনাস্ট্রি। লেপচা মনাস্ট্রি হিসেবে পরিচিত এই মনাস্ট্রির আসল নাম
আপার ঘায়েলটার লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি। কাদামাটি ও বাঁশ দিয়ে নির্মিত এই বৌদ্ধ মঠের প্রাঙ্গণে অনেক চোরতেন দেখতে পাওয়া যায়। তবে এই মনাস্ট্রি স্থানীয়দের কাছে নানা নামে পরিচিত। এর ফলে যারা বেড়াতে আসেন তারা প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়েন। এই মনাস্ট্রিকে অনেকে বলেন থাম মনাস্ট্রি, কারণ থাম গ্রামের কাছে অবস্থিত। আবার এই মনাস্ট্রিকে অনেকে ডাকেন মানা মনাস্ট্রি বলেও, কারণ মানা গ্রামের দূরত্ব এই মনাস্ট্রি থেকে খুব বেশি দূর নয়। আবার এই মনাস্ট্রিকে অনেকে চেনেন রানী মনাস্ট্রি নামে। আসলে এই মনাস্ট্রি তৈরির আগে এটি নাকি ছিল লেপচার রানীর নিবাস, সেরকমই শোনা যায়। পরবর্তীতে এটি বৌদ্ধ মঠে পরিবর্তিত হয়, ফলে রানী মহল হয়ে যায় রানী মনাস্ট্রি। মঠের ভিতরে কেবল একটি প্রার্থনা গৃহ। ভিতরে প্রধান সোনার মূর্তিটি গুরু রিনপোচের। বলে রাখা ভালো, এই রিনপোচেই কিন্তু গুরু পদ্মসম্ভব, তিব্বতে বৌদ্ধ ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। আমরা শিটং মনাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ময়লা ফেলছি যেগুলো সব প্লাস্টিক, কিন্তু ফেলছি যেটা সেটা কিন্তু বায়োডিগ্রেডেবল, সেটা কিন্তু পচে যাবে। এই ময়লাগুলো একত্রে করে এক জায়গায় ফেলুন, যেখানে ময়লা ফেলার জায়গা। আমরা সবাই মিলে যদি একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পরিচ্ছন্ন পৃথিবী উপহার দিতে পারি। লেপচা মনাস্ট্রি দেখা যাচ্ছে। মানুষ মানুষকে ভালোবেসে বারবার ঠকে গিয়ে এখন জায়গাকে ভালোবাসে। সেটার আবার জানান দেয় বড় বড় করে বিভিন্ন জায়গায় লিখে। এখানে যেমন লেখা আছে আই লাভ শিটং। আমরা হোমস্টেতে চলে এসেছি। এই হচ্ছে সেই আরোগ্য হোমস্টে, আর এই হচ্ছে হোমস্টের দাদা আদিপ। তো ওটা আমাদেরকে সাম্য ঠিক করে দিয়েছে। জলের বোতল নামিয়েছি। আমরা এবার সবাই নামছি। আমাদের করে এই হোমস্টেতে মাথা পিছু খরচ পড়েছিল 1200 টাকা করে। এই 1200 টাকার মধ্যেই সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই ইনক্লুডেড ছিল। বিকেলে হোমস্টে থেকে চা এবং পকোড়ারও বন্দোবস্ত ছিল। এক কথায় অসাধারণ। আমরা হোটেলে ঢুকছি। মামি আমার দিকে বেশ কটমটো করে তাকিয়ে। আমি কেবল বলেছিলাম না বলে কিছু নেওয়াকে কিন্তু মামি চুরি করা বলে। ব্যাস, নিরিবিলি জায়গায় হোটেলটা, বেশ দারুণ ভিউ আছে। এটা আমাদের হোটেলের একটা রুম। দেখি ওদের ঘরটা দেখে আসি। সুন্দর। তো জুতো খোলা। চলো, অসুবিধা নেই। আমরা এখন যাচ্ছি অন্য ঘরটা দেখতে। আমাদের গাড়িটা একটু দেখা। গাড়ি দেখে দিচ্ছি, চলো। এইখানে একটা রুম আছে, এটা আমাদের না। ঘরটা কেটেই গেল আমার। এটা আমাদের আর একটা ঘর।
রাত হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার ভিডিও উঠছে, কিন্তু যেটা ন্যাচারাল আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। আমার কাছে ফ্ল্যাশ লাইট আছে, আমি চাইলে। ডিনার করতে এসেছি আমরা সবাই। রাত্রিবেলা ডিনার হচ্ছে, মাংস, মামি খাচ্ছে ভেজ, বাচ্চা সবাই মাংস খাচ্ছে। বেশ ক্লান্ত আজকে, রাতে খেয়ে দেই ঘুম দেবো। ঘুমের ভিডিও আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ সবাই বলছে ঘুমাবে, তো ভিডিও কেউ করতে রাজি হলো না। ক্যামেরাকে যেমন চার্জে বসাতে হয়, মানুষকে তেমন চার্জে শোয়াতে হয়। তার আগেই আজকের দিনটা একবার ফিরে দেখা।